স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। ইউনেস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে জিম্বাবুয়ের প্রতিষ্ঠান মিউজিক ক্রসরোডস। ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দফতরে জমকালো আয়োজনে বিজয়ী প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। আয়োজনে উপস্থিত ছিলেন ইউনেস্কোর শীর্ষ কর্মকর্তা সহ সংস্থাটিতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের প্রতিবেদনে বিস্তারিত। সৃজনশীল অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য গেল বছর থেকে দেয়া হচ্ছে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার। আয়োজনে দ্বিতীয় আসরে এই সম্মাননা পেয়েছে জিম্বাবুয়ের প্রতিষ্ঠান মিউজিক ক্রসরোডস। প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী। প্রতিষ্ঠানটির প্রতিনিধি মেলেডি জাম্বুকোর হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। আর ইউনেস্কোর স্থায়ী প্রতিনিধি ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার M তালহা সনদপত্র তুলে দেন। On behalf of the government and the people of Bangladesh, I heartily congratulate this year's winner, Music Crossword Zimbabwe. It is a matter of great delight as we are celebrating Africa Week here at UNESCO with the tune of African melodies. অনুষ্ঠানে যোগ দেন ইউনেস্কোর সংস্কৃতি বিষয়ক শীর্ষ কর্মকর্তা ও সহকারী মহাসচিব আর্নেস্তো অতনে, বিভিন্ন দেশের প্রতিনিধি আর প্রবাসী বাংলাদেশিরা। সৃজনশীল কাজে সম্মাননা দেওয়ার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা শেষে ছিল নৈশভোজের আয়োজন। 2021 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার হাত থেকে প্রথমবার এই সম্মাননা নেয় উগান্ডার মোটিভ ক্রিয়েশনস। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কুয়েতে ব্যবসা বাণিজ্যে ব্যাপক সাফল্য পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। অন্যান্য ব্যবসার মতো ট্রাভেল এজেন্সির ব্যবসায়ও সফল হয়েছেন কয়েকজন বাংলাদেশি। এই খাতে ব্যাপক সফলতা পেয়ে অন্যদের পথ দেখাচ্ছেন সেলিম হাওলাদার। 17 বছর ধরে দেশটিতে ব্যবসার সাথে যুক্ত সেলিম দুটি ট্রাভেল এজেন্সির মালিক। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। শুরুতে চাকরির জন্য কুয়েত পাড়ি জমালেও অনেক প্রবাসী এখন বনে গেছেন পুরোদস্তুর ব্যবসায়ী। কুয়েতের ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের উত্থান চোখে পড়ার মতো। দেশটির যেসব ব্যবসায় সফলতা পাচ্ছেন বাংলাদেশিরা, সেসবের একটি ট্রাভেল এজেন্সির ব্যবসা। যে কয়জন ট্রাভেল এজেন্সির ব্যবসায় সফলতা পেয়েছেন তাদের একজন সেলিম হাওলাদার। দেশটিতে দুটি ট্রাভেল এজেন্সি রয়েছে এই বাংলাদেশির। একসময় বাংলাদেশিরা ভিন্ন বিষয়ের কারণে যুক্ত পারেন না বা ট্রাভেল ব্যবসা আসতে পারেন। এখন কিন্তু অনেক বাংলাদেশি ট্রাভেল ব্যবসা জড়িত আছে। কয়েক বছর আগেও দেশটিতে বাংলাদেশি মালিকানাধীন কোনো ট্রাভেল এজেন্সি না থাকায় টিকিট কাটতে গিয়ে ভাষাগত জটিলতা সহ নানা সমস্যায় পড়তে হতো প্রবাসীদের। এখন আর সে সমস্যা নেই। সেলিমের সফলতা দেখে ব্যবসা এখন অন্য বাংলাদেশিরাও আগ্রহী হচ্ছেন। প্রবাসী বাংলাদেশি যারা আছেন অনেক ভাষাগত সমস্যার কারণে ইন্ডিয়া বা কিংবা পাকিস্তানের কাছে টিকিট ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে যাওয়া আসার সময়গুলো এবং কিভাবে যাবেন, ব্যাগেজ কোয়ালিটি কি, ব্যাগেজের পরিমাণ কি, কোনটা রিফান্ডেবল নন রিফান্ডেবল, এগুলো বুঝিয়ে থাকি। নিজেরা সফল হওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান তৈরিতেও ভূমিকা রাখছেন ট্রাভেল এজেন্সির মালিকরা। সেলিম হাওলাদারের দুই এজেন্সিতেই কর্মরত 25 জন বাংলাদেশি। আমাদের জন্য যথেষ্ট পরিমাণ সেবা দিতেছে এবং আমরা যথেষ্ট পরিমাণ সেবা পাইতেছি। এখানে ট্রাভেল ব্যবসাটা ধীরে ধীরে জনপ্রিয় হইতেছে। তো এখানে স্কাইটাস সহ অনেক বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছেন। প্রবাসীরা বলছেন ট্রাভেল এজেন্সি সহ কুয়েতের অনেক ব্যবসাতেই সম্ভাবনা রয়েছে বাংলাদেশিদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ক্রমাগত ফ্লাইট বাতিলের কারণে অনিশ্চয়তার মুখে পড়ছে অনেক মুসল্লির হজ যাত্রা। সামরিক ব্যবস্থাপনায়ও বাড়ছে জটিলতা। বাংলাদেশের 30% যাত্রীকে মদিনা দিয়ে পাঠানোর বাধ্যবাধকতার কারণেই বাতিল হচ্ছে ফ্লাইট। হজ পরিচালক বলছেন, এজেন্সির মালিক আর এয়ারলাইন্সের সমন্বয়হীনতায় এ পর্যন্ত 7টি ফ্লাইট বাতিল হয়েছে। হাবের অভিযোগ, ধর্ম মন্ত্রণালয়ের মূল সিদ্ধান্তের কারণে জটিল হচ্ছে পরিস্থিতি। হাব আর হজ অফিস আশ্বস্ত করেছে কিছুটা সংকট থাকলেও মুসল্লিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। মঙ্গলবার দুপুর 12টা দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প অনেকটাই নিষ্প্রাণ, কোলাহলহীন। খবর নিয়ে জানা গেছে, দিনের মোট ফ্লাইটের 3টি বাতিল করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত 7টি ফ্লাইট বাতিল হয়েছে, তাতে 3000 থেকে 3200-র মতো হজ যাত্রীর ফ্লাইট ক্যান্সেল হয়েছে। তাদেরকে আবার নতুনভাবে কোন ফ্লাইটে নিয়ে যাওয়া যায়, কোন ব্যবস্থায় নিয়ে যাওয়া যায়,
সেজন্য আমরা চেষ্টা করছি। ধারাবাহিক ফ্লাইট বাতিলের কারণে একদিকে ক্যাপাসিটি লস হচ্ছে, অন্যদিকে ব্যাকলগ জটিলতায় পড়ছেন মুসল্লিরা। অনেকের স্বাভাবিক যাত্রায় সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তা, নতুন স্লটের জন্য বাংলাদেশকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। নতুন স্লট জোগাড় করে হোক বা অন্য কোনো ব্যবস্থাপনায় হোক ওনারা যাবেন, এক্ষেত্রে কোনো উদ্বেগ, উৎকণ্ঠা বা আতঙ্কের উপর কারণ নেই। এখানে এজেন্সির মধ্যে এবং এয়ারলাইন্সগুলোর মধ্যে কিন্তু একটা সমন্বয় হয়ে উচিত ছিল, যাবে এই 30%ই আমরা কভার করতে পারতাম। গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে মোট যাত্রীর 10% সৌদিতে প্রবেশ করে মদিনা হয়ে, বাকিরা জেদ্দা বিমানবন্দর দিয়ে। হাব বলছে এবার 30% মদিনা দিয়ে পাঠানোর চুক্তি করায় জটিলতা সৃষ্টি হয়েছে। না, এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্ত ছিল, কারণ আমাদের অধিকাংশ হজযাত্রীগণই জেদ্দা মক্কা হয়ে হজে গমন করতে চান। যে কটা ফ্লাইট ক্যান্সেল হয়েছে তার বেশিরভাগই মদিনাগামী ফ্লাইট। ইতিমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় 10,000-এর উপরে হজযাত্রী মদিনায় গমন করেছেন, কিন্তু সরকারি ব্যবস্থাপনার একজন হজযাত্রী এখনো পর্যন্ত সরাসরি ঢাকা থেকে মদিনার ফ্লাইটে প্রেরণ করা হয় নাই। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট বাতিল হলেও শিডিউল অনুযায়ী চলছে নতুন পরিবহন ফ্লাইনাস। দুই দেশের সম্পৃক্ততার পাশাপাশি আরও নানা কারণেই হজ ব্যবস্থাপনা একটা জটিল প্রক্রিয়া। মুসল্লিদের যাত্রা নিশ্চিত করতে এজেন্সি মালিকদের পাশাপাশি কাজ করছেন বা যুক্ত রয়েছে ধর্ম মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমান। ফলে একটা পক্ষ আরেকটা পক্ষকে দোষারোপ করার পরিবর্তে কিভাবে সবার যাত্রা নিশ্চিত করা যায় সেই বিষয়টি এখন অগ্রাধিকার হওয়া উচিত বলে মনে করেন এখানকার মুসল্লিরা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। ওল্ডহ্যামে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের উদ্যোগে যুক্তরাজ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে এবং দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তার জন্য একটি সামাজিক সংগঠন গঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয় সভায়। মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে পরিচালনা করেন আবুল হোসাইন। উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের প্রবাসীরা। সভায় সংগঠনের নাম বিশ্বনাথ ইউনাইটেড সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বঙ্গবন্ধু সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামের অনুপ্রেরণা। তিনি সারা জীবন নির্যাতিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। গেল শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার উদ্যোগে হয় বঙ্গবন্ধু বাংলাদেশ ও শেখ হাসিনা শীর্ষক এই আলোচনা সভা। সংগঠনের আব্দুল রউফ লিটনের সভাপতিত্বে ও এতে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক ও জহিরুল ইসলাম জহির। উদ্বোধক ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু। প্রধান আলোচক ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ডক্টর মশিউর মালেক। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম হিরু, নজরুল ইসলাম বাবু, মালয়েশিয়ায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির। আলোচনা সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কানাডায় জিয়াউর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কানাডা কুইবেক প্রাদেশিক শাখার উদ্যোগে হয় এই আয়োজন। মন্ট্রিয়ালের স্থানীয় একটি রেস্টুরেন্টে কুইবেক বিএনপির 5 দিনব্যাপী কর্মসূচির শেষ দিনের এই আলোচনা সভা আয়োজন করা হয়। এ সময় বক্তারা খালেদা জিয়া সহ সব নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান। প্রধান অতিথি ছিলেন কানাডা শাখা বিএনপির সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন মারিফুর রহমান। মুহিম আহমেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কুইবেক বিএনপির সভাপতি আব্দুল মান্নান। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আরমান মিয়া, জাহাঙ্গীর আলম, ফারুক হাওলাদার, নাসিমউদ্দিন সহ অনেকে। ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার 5 দিন পরও 101 মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় বাড়ছে ক্ষোভ। ভুবনেশ্বরের 6টি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এসব মরদেহ। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বিকৃত হয়েছে বেশিরভাগ মরদেহ, ফলে সেগুলোর পরিচয় শনাক্তে দরকার ডিএনএ পরীক্ষা। মঙ্গলবার রেল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে চিকিৎসাধীন আরও 3 যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 278 জনে। এদিকে ট্রেন দুর্ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে সিবিআইকে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন কর্মকর্তারা। চারপাশে আর্তনাদ আর বাঁচার আকুতি। ওড়িশার ভয়াবহ রেল দুর্ঘটনার পরের অবস্থা এভাবেই বর্ণনা করছিলেন দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা 3 বাংলাদেশি। সেই রাতের দুঃসহ স্মৃতি যেন তাদের পিছু ছাড়ছে না। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। হঠাৎ বিকট শব্দে সংঘর্ষ, মুহূর্তেই ওলটপালট হয়ে যায় সবকিছু। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে মরদেহ, আটকে পড়া মানুষদের বাঁচার আকুতি। আর্তনাদে ভারী হয়ে ওঠে বালাসোরের বাতাস।
ওড়িশার করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ভয়াল সেই রাতের অভিজ্ঞতা এভাবেই বর্ণনা করছিলেন ময়মনসিংহ থেকে যাওয়া মোহাম্মদ মিনহাজউদ্দিন, মোহাম্মদ হুমায়ুন কবির ও মোসাম্মদ আজমিন আক্তার। দুর্ঘটনা থেকে কোনো মতে বেঁচে ফিরলেও পিছু ছাড়ছে না দুঃসহ স্মৃতি। ওই সময়টা মনে হয় আর বেছে নাই, আর স্মরণ করতে ইচ্ছে হয় না। অন্ধকারের পরিস্থিতি, মানুষের হাহাকার, চিৎকার, রক্তাক্ত অগণিত লাশের চিহ্ন আর কি। মোবাইলের ফ্ল্যাশ দিয়ে আমরা তারপর বের হয়েছি। আমাদের কামরার যে যাত্রীবৃন্দ ছিল, আমাদের কামরার যাত্রীবৃন্দ তেমন ক্ষতি হয় না। স্থানীয় যে মানুষগুলো আছে তারা অনেক ভালো, আমাদেরকে অনেক সহযোগিতা করছে। ট্রেনটা যখন ছিটকে গেছে, যে বন্দুকের গুলি যেরকম স্পিডে যায়, ট্রেনের গতিটা মনে হয়েছে যে আমার ওইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে মানে ট্রেনটা উল্টা দিকে গেছে, যে প্রথম তো সামনের দিকে গেছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পর ট্রেনটা পিছনের দিকে আবার গেছে। নিজেরা দুর্ঘটনা কবলিত হলেও সে রাতে মানুষের বাঁচারাকুতিকে উপেক্ষা করতে পারেননি এই ভিনদেশিরা। সহযাত্রীদের বাঁচাতে হাত লাগান উদ্ধার কাজেও। পরবর্তীতে সকালে তাদের শনাক্ত করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওড়িশা কর্তৃপক্ষ পাঠিয়ে দেয় কলকাতায়। চেন্নাইয়ে চিকিৎসার উদ্দেশ্যে দেশ ছাড়লেও এখনও কলকাতাতেই অবস্থান করছেন এই বাংলাদেশিরা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। সংস্কারের পর ৭৫৫ বছরের প্রাচীন এক মসজিদ পুনরায় খুলল মিশর। সোমবার রাজধানী কায়রোতে সবার জন্য উন্মুক্ত হয় আল জহির বেইবার্স মসজিদের দরজা। ১২৬৮ সালে মামলুক বংশের সুলতান আল জহির বেইবার্স আল বুন্দুকদারি নির্মাণ করেন এই ধর্মীয় স্থাপনা। ৩ একর জায়গার উপর নির্মিত মসজিদটি অনিন্দ্য কারুকার্য সম্বলিত। এককালে স্থাপনাটি দুর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। ২০০৭ সালে কাজাখস্তানের অর্থ সহযোগিতায় শুরু হয় মসজিদের সংস্কার, যে কাজ ২০১৫ সালে বন্ধ হয়ে যায়। ৩ বছর পর মিশরের পর্যটন বিভাগের অর্থায়নে আবারও কাজ শুরু হয়। ঐতিহাসিক মসজিদের নতুন আয়োজনে উপস্থিত ছিলেন মিশর ও কাজাখস্তানের গ্র্যান্ড মুফতি। নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। ক্রাইস্ট চার্চ মসজিদে হামলা পরবর্তী সংকট ও কোভিড-১৯ মহামারী মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পেয়েছেন ডেম উপাধি। যুক্তরাজ্যের রাজার দেয়া অন্যতম স্বীকৃতি এটি। সোমবার রাজা চার্লসের জন্মদিন উপলক্ষে ঘোষণা করা হয় পুরস্কার। মূলত নারীদের দেয়া হয় ডেম উপাধি। ব্রিটিশ নাইট উপাধির সমতুল্য হিসেবে বিবেচনা করা হয় এই সম্মাননাকে। ২০১৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করেন জেসিন্ডা। ক্রাইস্ট চার্চের মসজিদে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর শক্ত হাতে সামলান পরিস্থিতি। নেতৃত্বের দক্ষতায় হয়ে ওঠেন বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী। ২০২০ সালে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন কিউই প্রধানমন্ত্রী। তবে চলতি বছরের শুরুতে হঠাৎই সরে যান দায়িত্ব থেকে। আফগানিস্তানের স্কুলে বিষ প্রয়োগে অসুস্থ মেয়ে শিক্ষার্থীদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। রোববার কমপক্ষে ৮০ শিশু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। এই তথ্য নিশ্চিত করেন প্রাদেশিক শিক্ষা বিভাগের পরিচালক মোহাম্মদ রহমানি। বলেন, সারিপুল প্রদেশে ঘটনা হয়েছে এই নাশকতা। অসুস্থ শিশুরা সবাই ক্লাস 1 থেকে 6-এর শিক্ষার্থী। প্রাথমিক তদন্তে বলা হচ্ছে ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ বিষ প্রয়োগ করেছে। তবে কিভাবে ছাত্রীদের উপর হামলা চালানো হয়েছে সেটি এখনও অস্পষ্ট। প্রতিবেশী ইরানে গেল নভেম্বরে হাজারের মতো নারী শিক্ষার্থী বিষ প্রয়োগে অসুস্থ হয়ে পড়ে। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।